হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার শপ অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আমি সমাজে সচেতনতামূলক কাজ করার জন্য আমার এই ব্লগটি তৈরি করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি আমার ব্লগে সর্বপ্রথম আমাদের দেশের জেলে সম্প্রদায় নিয়ে আমি ছোট্ট একটি ভিডিও তৈরি করেছিলাম, যেটা মাওয়াঘাটের জেলেদের জীবন নিয়ে। আপনারা শুনে খুব অবাক হবেন এবং খুবই একটা উৎকণ্ঠার বিষয়। আমি যে জেলে সম্প্রদায় নিয়ে আপনাদেরকে কথা বলেছিলাম, দিনে দিনে এই জেলে সম্প্রদায়টি খুব ছোট থেকে ছোট, সংকীর্ণ থেকে সংকীর্ণ হয়ে যাচ্ছে। আসলে এটা আমাদের জন্য খুবই উৎকণ্ঠার বিষয়। আমাদের দেশের যে মৎস্য সম্পদ, এই মৎস্য সম্পদটি যত দিন যাচ্ছে আমরা দিনে দিনে হারিয়ে ফেলছি। এটি অনেক ছোট হয়ে যাচ্ছে। আপনারা সবাই একটু অতীতে ফিরে যেতে পারেন। আমাদের অতীতে আমাদের দেশে যে দেশীয় মাছগুলি ছিল, অনেক দেশীয় মাছ বিলুপ্তির পথে। আমাদের আগে হাটে বাজারে অনেক দেশি মাছ পাওয়া যেত, সেই মাছগুলি এখন আর দেখা যায় না। আমি একটা চিংড়ি মাছের কথাই বলি। আমাদের দেশের যে যে দেশীয় চিংড়ি মাছটা, আমার মনে হয় আপনারা খুব সম্ভবত আপনারা অনেক বাজার ঘুরলে এখন সেই চিংড়ি মাছটা আপনারা পাবেন না। অনেক ছোট মাছ ছিল, ট্যাংরা মাছ, রূপচাঁদা, মানে ছোট একটা রূপচাঁদা মাছ ছিল। দেশীয় যে টাকি আছে, শিং মাছ, এই মাছগুলি এখন খুব রেয়ার হয়ে গেছে। আপনারা এখন মূলত আমরা বাজারে যে মাছগুলি পাই সেগুলো অনেকটাই ম্যাক্সিমাম চাষের মাছ। আসলে প্রাকৃতিকভাবে আমরা কিন্তু এই মাছগুলি প্রকৃতি থেকে আগে পেয়ে আসতাম। আমাদের যে পুকুরগুলি ছিল, আমাদের যে ডোবা, নালা, বিল, খাল, নদী, এখানে প্রচুর মাছ ছিল এবং প্রকৃতিগতভাবেই আমরা এই মাছ থেকে আমাদের দেশের চাহিদা পূরণ হতো। এবং এই দেশের চাহিদা পূরণ করে আমরা কিন্তু বিদেশেও মাছ রপ্তানি করে থাকি, কিন্তু দেখা যাচ্ছে যে এখন আমাদের দেশের চাহিদাটা পূরণ করতে পারছি না। আসলে এটা খুব উদ্বেগের বিষয়। আর সর্বপ্রথম আমাদেরকে আসলে ফাইন্ড আউট করা উচিত যে আমাদের যে এই একটা বিশাল মৎস্য সম্পদ ছিল। আমরা কিন্তু বাংলাদেশ, আপনারা সবাই জানেন, আমরা কিন্তু বাংলাদেশকে নদীমাতৃক দেশ হিসেবে জানি। বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ। আপনারা দেখেন যে নদীগুলি হারিয়ে যাচ্ছে। আমরা যদি খুঁজে বের করি যে আমাদের যে মৎস্য সম্পদ, আমাদের যে বিশাল একটা মাছের যে ভান্ডার ছিল, সেই ভান্ডারটা কোথায় হারিয়ে গেছে, এটা তো আসলে কেউ নিয়ে যায় নাই। আমরা দেখেন আমাদের দেশ কিন্তু এখন আর নদীমাতৃক দেশ নাই। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। আমার একটি চ্যানেল আছে, ট্রাভেলস উইথ শোপেন। আমার এই চ্যানেলের ভ্রমণের প্রয়োজনে আমি দেশের সব জায়গায় আমি যেয়ে থাকি এবং খুব উদ্যোগের সহিত দেখতে পাই যে আগে যে নদীগুলি ছিল, বিশাল বিস্তীর্ণ নদী, সেই নদীগুলি সরু হতে হতে অনেক জায়গায় মিলিয়ে গেছে। নদীগুলির একটা প্রান্ত বিশাল চর, মাঝে মাঝে দেখতে পাই যে নদীর মাঝখানেও বিশাল চর জেগে আছে। এই নদী কমার কারণে পানির যে জলাশয়গুলি সংকীর্ণ থেকে সংকীর্ণ হওয়ার কারণে মাছের যে একটা অভয়ারণ্য ছিল আমাদের দেশে, সেটা আস্তে আস্তে ছোট থেকে ছোট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা সেই পরিমাণ মাছ এখন কিন্তু আহরণ করতে পারি না। পাশাপাশি আপনারা জানেন যে এখন আমরা আমাদের যে কৃষিক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি এখন সার, কেমিক্যাল ইউজ করে থাকি। এই সকল জমিতে আমরা যে কেমিক্যাল যুক্ত সারগুলি ইউজ করি, এটা অনেক সময় দেখা যাচ্ছে যে বৃষ্টির পানিতে ধুয়ে যে সেটা আশেপাশের নদী, নালায় এবং জলাশয়ে পড়ার কারণে অনেক মাছ কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। কারণ এই মানে তখন যেই এলাকার পানিতে এই সারের বিষাক্ত পানি যে মিশ্রিত হচ্ছে, সেই এলাকার মাছগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ সেই পানিটা মাছের জন্য উপযুক্ত থাকতে পারছে না। আমি মূলত দুটি কারণ বললাম আজকে। একটা হলো যে আমাদের নদীগুলি সংকীর্ণ হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমরা জমিতে প্রচুর পরিমাণ সার ইউজ করতেছি, যার কারণে আমাদের জলাশয়ের পানিগুলি দিনে দিনে দূষিত হওয়ার কারণে মাছের অভয়ারণ্যগুলি নষ্ট হয়ে যাচ্ছে।
এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে আমি এই যে আমার যে সচেতনতামূলক পোস্টের মাধ্যমে আমি সমাজকে একটা বার্তা দিতে চাচ্ছি। আমি যেমন আমার আগের পর্বে বৃক্ষরোপণ নিয়ে ভিডিও তৈরি করেছি এবং আপনাদেরকে বলদা গার্ডেনের সুন্দর গাছের একটা ভিডিও দেখিয়েছি। আর এ পর্বে আমি বলতে চাচ্ছি যে আসলে আমাদের মৎস্য সম্পদটা এখনো হারিয়ে যায় নাই, এখনো আমাদের অনেক সুযোগ আছে। সরকার যদি উদ্যোগ নিয়ে থাকেন, সরকারি উদ্যোগ সরকারি উদ্যোগে যে নদীগুলি যদি আমরা ড্রেজার দিয়ে নদীর গভীরতা আবার যদি পুনরায় ফিরিয়ে আনতে পারি, নদীর দুপাশ যেটা দখল হয়ে গেছে সেটা যদি আমরা দখল মুক্ত করে আবার নদীর যে প্রাচীন সীমানায় আছে সেই সীমানায় যদি আমরা ফিরিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমরা আবার ধীরে ধীরে আমাদের মাছের যে অভয়ারণ্য ছিল সেটা আমরা আবার পুনরুদ্ধার করতে পারবো। এটার জন্য আমাদের সরকারের পাশাপাশি আমাদের জনগণকে অবশ্যই উদ্যোগ নিতে হবে, কেননা এই নদীর দুধার কিন্তু এদেশের জনগণই দখল করে আছে। তাদের উচিত হবে যে প্রাকৃতিক সম্পদ বিনষ্ট না করা। আর মাছ একটি প্রকৃতির অংশ এবং আমাদের খাবার নিবারণের একটা বড় অংশ আমরা প্রকৃতিগতভাবে যে মাছ পেয়ে থাকি সেখান থেকে নিবারণ করে থাকি। কাজে এটা আমাদের একটা অ্যাসেট, এটা আমাদের সম্পদ, আল্লাহ প্রদত্ত একটা প্রকৃতিগত সম্পদ, সেটা আমরা আমাদের সামনে ধ্বংস হয়ে যেতে পারি না। আর জমিতে যে সারের ব্যাপারটা বলা হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা জমিতে যতটুকু প্রয়োজনে সার দরকার সেটা ইউজ করি, প্রয়োজনে আমরা জৈব সার ইউজ করি। জৈব সার ইউজ করলে সেটা প্রকৃতিগতভাবে এখন তৈরি করা হয়। এখন অনেক সার কোম্পানি আছে, বিভিন্ন নামে সার কোম্পানি আছে যারা জৈব সার উৎপাদন এবং সরবরাহ করে থাকে। তা আমাদের অবশ্যই উচিত হবে যে আমরা আমাদের যে ক্ষেত খামার আছে সেখানে আমরা অবশ্যই জৈব সার ইউজ করতে পারি। তাহলে আমাদের যেই মাছের যে বিলুপ্ত হওয়ার পথটা সেটা অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত আমরা আরেকটা উদ্যোগ নিতে পারি যে আমাদের যে জলাশয়গুলি আছে সেখানে আমরা প্রচুর পরিমাণ মাছের পোনা ছাড়তে পারি এবং একটা আমাদের যার যে যে যতটুকু সুবিধা আছে, যার পুকুর আছে, যার দিঘি আছে, যার বিল আছে, আমরা সেটাকে ভালোভাবে ইউজ করি। আমরা আমার নদীগুলি থেকে দূষণমুক্ত করতে পারি। আমি কয়েকদিন আগে একটা ছোট ভিডিও দেখেছি, গ্রামে একটা ছোট নদী, আপনারা দেখছেন যে পানিটা অনেক কালো। এখন আমাদের শুধু শহর না, আপনার দেখা যাবে যে আপনি যদি গ্রামে ঘুরে দেখেন গ্রামের পানিগুলো কেমন যেন দূষিত হয়ে পড়ছে। এখন পুকুর বলতে আমি যেটা বুঝতেছি যে পুকুরেই সবাই, পুকুরের চারদিকে যে বাড়িগুলি আছে পুকুরটা সবাই একটা নর্দমায় পরিণত করছে, যে সবার যে সোয়ারেজ লাইনটা আছে, দূষিত পানি বের হওয়ার যে লাইনগুলি আছে সেগুলি তারা প্রপারলি ড্রেনেজ সিস্টেম তৈরি না করে সবাই কিন্তু পুকুরে ছেড়ে দিচ্ছে, যেটা সরকারিভাবে আপনারা দেখতে চাচ্ছেন যে যেটা আমাদের বুড়িগঙ্গা নদী, আমাদের শহরের চারদিকের যে ড্রেনেজ সিস্টেমগুলি আছে সব কিন্তু বুড়িগঙ্গা নদীতে যে পড়ছে। শুধু বুড়িগঙ্গা নদী না, আমি এখন আমাদের খুব উদ্যোগের বিষয়, আমাদের দেশের যে গ্রামের পুকুরগুলি আছে দেখা যাচ্ছে যে এখন গ্রামের বাড়িগুলিতে নগরায়নের ছোঁয়া পড়েছে, তারা তাদের যে ড্রেনেজ লাইনটা আছে, ময়লা পানি লাইন আছে, তারা সব পুকুরে ছেড়ে দিয়েছে। যার কারণে পুকুর একটা বিষাক্ত পানিতে, পুকুরের ম্যাক্সিমাম পানি এখন ম্যাক্সিমাম পুকুরের পানি দেখবে অনেক জায়গায় কালো হয়ে গেছে। তা আমি বলবো যে যার যার আঙ্গিনার পাশে পুকুরটা আছে আপনারা সেই পুকুরটাকে পরিষ্কার করেন, পুকুরে গভীরতা ফিরে আনেন। পাশাপাশি আপনার যে পাশের যে জলাশয়টা আছে, পাশে যে দিঘি আছে, ডোবা আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি রাখার ব্যবস্থা করেন। আপনারা যদি মানে নাব্যতাটা যদি গভীরতা ফিরে আনতে পারেন তাহলে সেখানে আর পানিটা যদি পরিষ্কার রাখার ব্যবস্থা করতে পারেন, আশা করা যায় যে এই পুকুরটা আবার মাছ চাষের জন্য একটি উপযুক্ত জায়গা হবে।